Hey, what's up everyone? This is Shubhayan and welcome back to my channel. This video is regarding COVID-19 and আজকে আমরা এই টপিকটা নিয়ে ডিসকাস করব। আমার সাথে আমার দাদা ডক্টর অর্চিষ্মান ভট্টাচার্য আছে, যিনি এই পুরো টপিকটা নিয়ে একটা ডিটেইল ডিসকাশন আমরা দুজন মিলে করব। তো চলো শুরু করি। So দাদা, ফার্স্টলি আমায় বলো যে হোয়াট ইজ নোভেল করোনা ভাইরাস? এই করোনা ভাইরাসটা কি? নোভেল করোনা ভাইরাস মিন্স করোনা ভেরিডি, এটা আরএনএ ভাইরাস। বেসিক্যালি এটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে ইনফেকশন করে এবং নর্মালি তার সিমটমগুলো আমাদের ইনফ্লুয়েঞ্জার ফ্লুর মতো। শ্বাসকষ্ট, সর্দি কাশি থাকবে মিন্স রাইনাইটিস, রেসপিরেটরি ডিস্ট্রেস কিছুটা থাকছে, পাশাপাশি আরও অ্যাসোসিয়েটেড কিছু সিমটমস থাকবে। যেমন তোমার ধরো সবার মধ্যে হয়তো সবগুলো সিমটম আমরা পাবো না, কারোর মধ্যে ধরো ডায়রিয়া লাইক সিমটমস থাকবে। আবার বেশিরভাগ পেশেন্ট, বিশেষ করে আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে পেশেন্টগুলো আমরা দেখছি ভারতবর্ষে, বেশিরভাগ পেশেন্ট কিন্তু ডায়াগনোস্টিস অ্যাসিমটোমেটিক। এবং এই কেসটার মানে তোমার কোভিডের যে মেইন রিস্কটা ডেথ রেট না, কারণ যত লোক না মারা যাচ্ছে তার চেয়ে বেশি ইনফেক্টেড কেস। কারণ এর মেইন ভয়টাই হচ্ছে ওর স্প্রেড করে খুব তাড়াতাড়ি, সেটাই। তবে করোনা ভাইরাস একটা অনেক পুরনো ভাইরাসের গ্রুপ, সেটা ম্যামাল বা বার্ড সবাইকে এফেক্ট করে। কিন্তু এই কোভিড-19 যেটা তোমার এই চীন থেকে যে এখন ভাইরাসটা আমাদের এখানে বলতে গেলে সারা পৃথিবীতে ওরা রপ্তানি করেছে বা সারা পৃথিবীতে চাইনিজ ভাইরাস, এটা ওর একটা পার্টিকুলার স্ট্রেন এবং এটা বেসিক্যালি রেসপিরেটরি ডিস্ট্রেসই করছে। So how can we protect ourselves from this virus? Like if we are staying home, আমরা যারা বাড়িতে আছি বা বাইরে কাজ করছি, তারা কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে বা কিভাবে ইমিউনিটি বুস্ট করতে পারে সেটা নিয়ে একটু। আমরা যারা বাড়িতে কাজ করছি বা বাইরে যাচ্ছি, সবার মধ্যে কি হয়, আমাদের কিছু পার্টিকুলার কিছু তোমার নর্মসগুলো আমরা মেনটেন করব। আমাদের মেইন হচ্ছে প্রপার স্যানিটাইজেশন, যেটা পার্সোনাল স্যানিটাইজেশনটা যদি আমরা মেনটেন করি তাহলে আমাদের অনেকটাই এই ডিজিজের প্রকোপটা কমতে পারে। আর করোনার বেসিক্যালি ট্রান্সমিশন হচ্ছে তোমার আমাদের ওরাল ক্যাভিটি, তোমার নেজাল ক্যাভিটি, তারপর চোখের যে মিউকোজাগুলো সেগুলো দিয়ে কিন্তু মেইনলি স্প্রেড হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এসে যদি এই প্রপার দিনে বারবার যদি আমরা হ্যান্ড ওয়াশটাকে প্র্যাকটিস করি, হ্যান্ড ওয়াশের 6টা স্টেপ থাকে। তোমার প্রথমে আমরা ধরো পামগুলোকে ক্লিয়ার পরিষ্কার করলাম, ফিঙ্গার্সগুলোকে করবো, তারপর নাকলসগুলোকে করবো, থামগুলো করবো, রিস্ট অব্দি করবো। এই 6 স্টেপস আমরা যদি ফলো করি, সেটা তুমি সাবান দিয়ে হোক বা স্যানিটাইজার দিয়ে হোক বা সার্জিক্যাল স্প্রে দিয়ে হোক, সেগুলো আমরা মোটামুটি মেনটেন করবো। তারপর সাপোজ ধরো বাড়ির একজন শুধু বাইরে যেতে হচ্ছে তাকে কাজ করার জন্য, সে যখন বাড়িতে আসছে তার সাথে আমরা মোটামুটি একটা সোশ্যাল ডিস্টেন্সিং যেটাকে বলো তোমরা, সেটা যদি আমরা মেনটেন করে চলি। আর মাস্ক অবশ্যই ব্যবহার করবো, এটা একটা বড় ব্যাপার। ধরো আমি আর তুই দুজন যদি মাস্ক ব্যবহার করছি, তাহলে কিন্তু মোটামুটি তোমার একজন মাস্ক ব্যবহার করলে তোমার 45 to 50% রিস্ক কমে যাচ্ছে। এবং দুজনই যদি আমরা মাস্ক ব্যবহার করছি যখন পাশাপাশি বসে, মোটামুটি তোমার 90 to 95% আমাদের কিন্তু ডিজিজ ট্রান্সমিশনের রিস্কটা কমে যায়। কারণ করোনার ট্রান্সমিশনটা হচ্ছে ড্রপলেটস দিয়ে মেন। পাশাপাশি যেটা সেটা হচ্ছে তোমার মাস্ক কি ব্যবহার করবো। অনেক ধরনের মাস্ক বাজারে পাওয়া যাচ্ছে, হয়তো আমি কেউ কাপড়ের মাস্ক ব্যবহার করে নিচ্ছি, কি হচ্ছে সেক্ষেত্রে মোটামুটি মাস্কের কিছু প্রোটোকলস থাকে। যেমন বলছে যে নর্মাল আমাদের কাপড়ের মাস্কগুলো ঠিক করোনা আটকানোর জন্য খুব একটা ভালো কাজ দিচ্ছে না। কম করে হলো ট্রিপল লেয়ার মাস্ক যেগুলো আছে, ধরো আমাদের সার্জিক্যাল মাস্ক যেগুলো আমরা পাই সেগুলো, বা N95 বা আরও কিছু কিছু পার্টিকুলার মাস্ক রয়েছে, সেগুলো আমাদের ব্যবহার করতে লাগবে। আর তাছাড়া স্যানিটাইজেশন তো অবশ্যই ম্যাটার করে। আর যতটুকু আমরা পারি প্রয়োজন না হলে বাইরের মানুষের সাথে মেলামেশা করা বা বাইরে যাওয়াটা আমাদের বন্ধ রাখাই ভালো। So দাদা, are health workers at risk from this virus? হেলথ ওয়ার্কার্স তো অবভিয়াসলি তোমার মেইনলি রিস্ক ফ্যাক্টরে থাকছে, কারণ সমস্ত পেশেন্টদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে তারাই আসছে। আর ইন জেনারেল যেহেতু বেশিরভাগ মানুষ অ্যাসিমটোমেটিক, আমরা বলতেও পারছি না হয়তো আমাদের সামনের মানুষটা কোভিড পজিটিভ হতেও পারে, তার কোনো সিমটমস নেই, তার একটা সিম্পল একটা হাঁচি বা কাশির মধ্যে দিয়ে কিন্তু আমাদের মধ্যে তোমার এই ডিজিজটা স্প্রেড হতেই পারে। আর নার্সিং স্টাফরা বলো বা ওয়ার্ড গার্লসরা বলো বা ক্লিনার স্টাফরা বলো, তারা কেউ হয়তো বা পেশেন্টকে সারাদিন ওষুধ দিচ্ছে, কেউ পেশেন্টের ওয়াস্টগুলো ম্যানেজ করছে। তো সবাই কম বেশি তোমার কিন্তু হেলথ রিস্কে থাকছে। So as we know that এখন করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই, তো ডক্টরসরা কিভাবে ওদেরকে ট্রিট করছে? করোনা ভাইরাসের বেসিক্যালি তোমার পেশেন্টের সিমটমসগুলো থাকে তোমার ইনফ্লুয়েঞ্জা লাইক, ফ্লু লাইক সিমটমস থাকে, তোমার রাইনাইটিস হোক বা রেসপিরেটরি ডিস্ট্রেস হোক, বা তোমার একটা পেশেন্টের এই যে লুস্টোমার এই যেটা তোমার
তোমার লুস্টুল মানে ডায়রিয়াল সিমটম যেগুলো আর কি, সেগুলো থেকে বেসিক্যালি সিমটোমেটিক ট্রিটমেন্টই দেওয়া হচ্ছে। তার মধ্যে যেমন তোমার হাইড্রোক্সিক্লোরোকুইন বলো বা কিছু কিছু মেডিসিন থাকে যেগুলো হয়তো ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে বা অনেকটাই সিমটমকে তোমার কমিয়ে দিচ্ছে, সেই ওষুধগুলো আমরা বিভিন্ন লেভেলে ব্যবহার করছি। সো আমরা এখন একটু ডিটেলে যাচ্ছি। সো আমি দাদাকে জিজ্ঞেস করতে চাইছি যে আমরা নেক্সট 1 to 3 months or 6 months আমরা একটা রেশিও অফ পজিটিভ কেস কিভাবে এক্সপেক্ট করতে পারি, কি এক্সপেক্ট করতে পারি ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে এখন যে অবস্থা আমাদের রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের সামনে আরো খারাপ দিন আছে। বেসিক্যালি কি হচ্ছে, আমরা লকডাউন যখন ছিল, সত্যি কথা বলতে লকডাউন সবাই খুব একটা কিন্তু ভালো করে মানেনি, আর এখন কমিউনিটি ট্রান্সমিশন ফেজটা কিন্তু এখনো চলছে। যেই কারণে দেখা যাচ্ছে হয়তো আমরা একটা ছোট্ট রাজ্য থেকে, আমাদের ত্রিপুরা রাজ্য থেকে আমরা বুঝতে পারছি না যে রাজ্যে যথেষ্ট কেস রয়েছে, কিন্তু সামগ্রিকভাবে দেখতে গেলে পার্টিকুলার ভারতবর্ষের বিভিন্ন জায়গাগুলো তুমি ধরো এখন মুম্বাই কিছুটা কমে গেছে, দিল্লি হোক, অন্যান্য বিভিন্ন জায়গায় কিন্তু প্রচণ্ডভাবে বাড়ছে। এবং বেসিক্যালি কি হচ্ছে, আমাদের দেশে এখন কিন্তু তোমার টেস্টিং হচ্ছে অনেক কম। একটা বড় একটা পপুলেশনের মধ্যে আমাদের দেশে যেই পপুলেশনের টেস্ট করা হচ্ছে সেই তুলনায় হয়তোবা দেখতে গেলে একটা আমাদের কমিউনিটি মেডিসিন একটা টার্ম আছে আইসবার্গ ফেনোমেনা বলে সেটাকে, যে হয়তোবা আইসবার্গ যেমন হয়তোবা তার 10 ভাগের 2 ভাগ শুধু জলের উপর দেখা যায়, বাকি 8 ভাগই জলের নিচে। সেরকমই এখন একটা করোনার অবস্থা কিন্তু আমাদের দেশের মধ্যে রয়েছে। হয়তোবা যদি আরো মাস টেস্টিং করা হয়, হয়তোবা এখন আমাদের পেশেন্টের যে সংখ্যা রয়েছে হয়তোবা এখনই তার 2 গুণ বা 3 গুণ কিন্তু পেশেন্ট থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এখন আমাদের যেটা ধারণা আমার ব্যক্তিগতভাবে যে মনে হয় বা গবেষকদের যেই এখন রিসেন্ট রিসার্চগুলো যা বলছে, এই রেটে যদি বাড়তে থাকে তাহলে কিন্তু এখন যেই সংখ্যা রয়েছে আগামী 2-3 মাসের মধ্যে তার 2 গুণ বা 3 গুণ হয়ে যেতে পারে করোনার পেশেন্টের সংখ্যা। সো আমি জানতে চাইছি, লাস্ট কারেন্টলি একটা নিউজ এসছে হু থেকে যে করোনা ভাইরাস ইজ বিং এয়ারবোর্ন। তুমি এটা নিয়ে কি বলতে চাও? বেসিক্যালি এয়ারবোর্ন বলতে কি হচ্ছে, করোনা ভাইরাস আগে এটা আমাদের থিওরি ছিল যে হয়তো সে বাতাসে এত ঘন্টা বাঁচে, এখন বলছে যে সে বাতাসে অনেকক্ষণ থাকতে পারে এবং ছড়ায়। আর যেহেতু এটা একটা তোমার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অবভিয়াসলি করোনা ভাইরাস সেটাকে এয়ারবোর্ন হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ এটা ছড়াচ্ছে তোমার ড্রপলেটের মাধ্যমে। সুতরাং এটা খুবই সম্ভাব্য একটা তথ্য, সেটাকে নিয়ে খুব একটা সন্দেহ করার কোনো কারণ নেই। As we know that একটা ভ্যাকসিন ডেভেলপ হতে more than 1 to 2 years লাগে মিনিমাম। সো এখন কি এটা থেকেও ফাস্ট আসা পসিবল? এটা নিয়ে তুমি কি বলবে? ভ্যাকসিন ডেভেলপ করতে যেটা ব্যাপারটা সেটা অনেক প্রোটোকলস থাকে। ভ্যাকসিন তৈরি হবে, তারপর সেটাকে তোমার কমিউনিটি ট্রায়াল করবে, প্রথমে হয়তো লোয়ার ক্লাস ম্যামালসে ইচ্ছে, তারপর মানুষকে দেওয়া হবে, তারপর সেটা কতটুকু কার্যকর সেগুলো দেখতে দেখতে সময় লাগে। বিভিন্ন জায়গাতে আগে থেকেই রিসার্চ হচ্ছে, সেগুলো নিয়েই এখন আমাদের ভারতবর্ষতে একটা কোভ্যাক্সিন তৈরি করার চেষ্টা হয়েছে। এবং এটা বলা যায় যে কমিউনিটি ট্রায়াল চলতে চলতে মনে হয় যে মোটামুটি তোমার কিন্তু বছরখানেক লাগার কথা ভ্যাকসিন আসতে গেলে সব প্রোটোকল কমপ্লিট করে। কিন্তু এখন গ্লোবাল প্যান্ডেমিকের মধ্যে এটা একটা মানে হার্ড অ্যান্ড ফাস্ট আমাদের দরকার সেটা, তো সেই ক্ষেত্রে হয়তো আরো তাড়াতাড়ি হওয়া সম্ভব। সো আমায় একটু বলো যে এখন আমাদের ইন্ডিয়ার যারা মানুষ আছে ওরা অন্য মানুষের কিভাবে হেল্প করতে পারে এই ক্রাইসিসের সময়? এখন ক্রাইসিসটা বিভিন্ন ফেজে আছে তোমার। ধরো অন্য মানুষকে হেল্প করার বিষয় যেটা হয়, প্রথম হচ্ছে যে প্রত্যেকের উচিত, আমি যেটা মনে করি, যে কিছু রিলায়েবল সোর্স থেকে কোভিডের বিষয়ে জেনে নাও। এখন আমি ব্যক্তিগতভাবে যেটা দেখছি এটা খুব বড় একটা প্রবলেম সোশ্যাল মিডিয়াতে কোভিড নিয়ে। এখন যদি কিছুটা কমেছে, সোশ্যাল মিডিয়াতে কোভিড নিয়ে প্রচুর তোমার ফেক নিউজ, ফেক ডাটা ছড়ানো হচ্ছে। এটা খাও, সেটা খাও, এটা করো, সেটা করো, করোনা কমে যাবে, চা খেলে করোনা কমে যাবে, এই ধরনের অনেক কিছুই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে। সবাইকে সচেতনভাবে সেগুলোকে কিন্তু বন্ধ করতে লাগবে। ক্রাইসিস পিরিয়ডের মধ্যে একটা মানুষ কোভিড হয়েছে বলে সে কোনো ক্রিমিনাল হয়ে যায়নি। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, বিইং এ হেলথ ওয়ার্কার, আমার হসপিটালের স্টাফের সাথে এমন হয়েছে যে তার ভাড়া বাড়িতে সে হয়তো কোভিডের ডিউটিতেও নেই, সে নর্মাল একটা ডিউটি করছে, তাকে তার ভাড়া বাড়ি থেকে তোমাকে থাকতে দেবো না, তুমি অন্য জায়গায় একটা ব্যবস্থা করে নাও, তুমি করোনা। এই প্রবলেমগুলোতে করোনা হঠাৎ করে কারো থেকে কারোর মধ্যে ছড়িয়ে যাচ্ছে না। তুমি যদি বেসিক স্যানিটাইজেশন, মাস্ক, সেগুলোকে যদি আমরা ফলো করি, করোনা হচ্ছে না। সুতরাং সবার উচিত এই ক্রাইসিস পিরিয়ডে ফেক ভয়টাকে না ছড়িয়ে সঠিক তথ্য সবার মধ্যে ছড়ানো উচিত। এই বিপদের মধ্যে হয়তো একটা মানুষ যদি কোভিড ধরো বাইরে থেকে সে এলো, তার একটা কোভিডে কিছু আছে, তাকে হোম কোয়ারেন্টাইন দেওয়া হলো, হয়তো সে কোভিড নেগেটিভ, সে হোম কোয়ারেন্টাইনে আছে, আমারই পরিচিত একজনকে তার এলাকাতে একটু হ্যারাস করা হয়েছে। তো সেই জায়গাগুলোতে আমাদের কিন্তু অনেকটাই সংবেদনশীল হতে হবে, যে কোভিড মানেই সে ভয়ানক কিছু একদম
ঠিক আছে, ডেথ রেট এখন আমাদের দেশে সেরকম কিছুই না, ট্রান্সমিশন রেটটা বেশি বলেই ভয়। তো সেই ক্ষেত্রে আমরা একটু সচেতনভাবে তাদের পাশে থাকা উচিত। হয়তোবা এখন বিভিন্ন জায়গাতে আমাদের হসপিটালে টিএমসি থেকেও আমাদের একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম আমরা, যে তোমার ওই নরসিংহের দিক থেকে বিভিন্ন জায়গাতে মানে গ্রামে টামের মধ্যে তোমার যাদের হয়তো যারা ডেইলি ওয়েজ ওয়ার্কার্সরা আছে তাদের মধ্যে কিছুটা তোমার খাবার জিনিস হোক বা তাদের নর্মাল দৈনিক ব্যবহার্য জিনিস দেওয়া হয়েছে। রামকৃষ্ণ মিশন যে রয়েছে বিবেকনগর, তারাও কাজ করছেন, বিভিন্ন গ্রামে গ্রামে আশেপাশে তারা ত্রাণ সামগ্রী দিচ্ছেন, ইসকন থেকে কাজ করা হচ্ছে, বিভিন্ন এনজিও গুলো কাজ করছে। তো এই কোভিডের এই গ্লোবাল প্যান্ডেমিকের সময় মানুষের একজনের থেকে একজনের ক্রাইসিস আলাদা হতে পারে, যেই ক্রাইসিসই হোক এখন সবাই বিপদে আছে, কম বেশি সবাই সবাই পাশে থাকা উচিত। আর আমি যেটা মনে করি এই ক্রাইসিস পিরিয়ডের মধ্যে আমাদের পার্সোনাল স্যানিটাইজেশন আর তোমার সোশ্যাল ডিস্টেন্সিংটাকে মেনটেন করা উচিত। রিগার্ডিং দিস আমি একটা আমার স্টোরি শেয়ার করছি তোমার সাথে। অ্যাজ তুমি জানো আমি বাইরে থেকে এসেছিলাম, এন্ড আমি কমপ্লিট আমার একটা ব্লগ তৈরি করেছিলাম যে আমার টেস্ট হয়েছে এভরিথিং। সো আমি রাত 11টায় বাড়িতে এসেছি, অ্যান্ড রাত 11টায় বাড়িতে আসার পর মোস্টলি আমার ভিডিও যারা দেখে আমাদের এরিয়ার মধ্যে ওরা আছে যারা আমার ভিডিও দেখে, ওরা সবাই জানে আমার টেস্ট হয়েছে। অ্যান্ড আমি বাড়িতে এসেছি রাত 11টার পর আমি বাড়িতে এসে পৌঁছেছিলাম। অ্যান্ড রাত 1টায় আমার বাড়িতে হেলথ ওয়ার্কার পাঠিয়েছে আমাদের পাড়ার লোক, ওরা মিটিং কিছু জন। সো আমি বলতে চাইছিলাম যে এটাই যে ক্রিমিনাল না, ওরা যারা পজিটিভ হোক আর না হোক ওরা তো ক্রিমিনাল নয়। রাত 11টার পর বা 12টার পর মানুষ নিজের বাড়িতে লোক পাঠাচ্ছে বা এটা নিয়ে হইচই করছে, এরকম আমরা অনেক দেখেছি। সো সেটা একটা কন্ট্রোল করা দরকার। সেটা কন্ট্রোল করতে হবে। বেসিক্যালি কি মানে এখনো মানুষের আসলে করোনা সম্পর্কে আইডিয়াই ক্লিয়ার নেই। তাই আমি যেরকম শুরুতেই বলেছি যে কিছু রিলায়েবল সোর্স থেকে আগে কোভিডের বিষয়ে জানা দরকার। তোমার যদি কোভিডের বিষয়ে জানার প্রয়োজন হয় তুমি কাছাকাছি যে কোনো একটা তোমার যেখানে হেলথ কেয়ার প্রোভাইডার্স আছে তাদের কাছে যাও, তাদের কাছে তুমি বুঝতে পারো বিষয়টা। কারণ আমি এখনো বলছি যে কোভিডের বেসিক্যালি কিন্তু ট্রান্সমিশন রেটটা খুব ভয়ঙ্কর বলেই ভয়টা বেশি। সবাই কিন্তু মরে যাচ্ছে না, বেশিরভাগ মানুষই সিমটোমেটিক, হয়তো বা কোভিড হয়ে তার কমে যাচ্ছে। এবং বলতে গেলে WHO এবং ICMR এর বিভিন্ন তথ্য যে জানা যাচ্ছে যে কম বেশি সবার মধ্যে দিয়ে কোভিড পাস হবে। হয়তো বা 2 বছর 3 বছর পর একটা হার্ড ইমিউনিটি ডেভেলপ হতে পারে, যেটা আগে বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে হয়েছে। তারপর কোভিড একটা নর্মাল ডিজিজের মতোই থাকবে। কিন্তু এই সময়টার মধ্যে ওই ভয়টাকে না ছড়িয়ে কিন্তু ভয়টাকে জয় করার চেষ্টা করতে লাগবে, এইটাই সেটাই মুখ্য বিষয়। সো এবার এই গ্লোবাল প্যান্ডেমিক হওয়ার পর তোমার কি মনে হয় আমাদের গভর্নমেন্ট কোন জায়গাটাতে ল্যাগ করেছে, অ্যাজ পজিটিভ কেসের সংখ্যাটা অনেক বেশি? দেখো মানে আমি যেটা বলবো যে এখানে পার্টিকুলার এইসব ক্ষেত্রে গভর্নমেন্ট বা পার্টিকুলার কোনো একটা অ্যাসোসিয়েশন বলে কোনো লাভ নেই। মুখ্যত একটা লেগ যেটা আমার মনে হয়েছে যে গ্লোবাল প্যান্ডেমিকের মধ্যে গভর্নমেন্ট লকডাউনের ব্যাপারটাকে আরো আগে থেকে চালু করতে পারতো। ঠিক আছে, এখন ওরা হয়তো বা তখনও সেই সিচুয়েশনটা এতটা মানে গ্রিভিয়াস হয়ে যাবে সেটা বুঝতে পারেনি, সেটা ব্যাপার থাকতে পারে। আর আমার যেটা মনে হয় যে মানুষেরও অনেক কিছু দায়বদ্ধতার ব্যাপার আছে। আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু করোনা নিয়ে সতর্কতা অনেকদিন আগে থেকে জারি হয়েছে, তো সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা সরকারিভাবে প্রচার করা হয়েছে, বা বিভিন্ন এনজিও বলো বা বিভিন্ন সংস্থা বলো বা বৈদ্যুতিক মাধ্যম হোক বা আমাদের সোশ্যাল মিডিয়া হোক, ইউটিউব বলো, সবখানে কিন্তু করোনা নিয়ে অনেক সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু আমি বাইরের দিকে যাচ্ছি না, তুমি আমার ত্রিপুরার কথাই যদি আমরা ভেবে দেখি, একটা লকডাউন চলছে, তাও প্রথম লকডাউনটা, সেই লকডাউনের মধ্যে তুমি গোলবাজারে গিয়ে দেখবে সকালবেলা পুরো ভিড় মেলার মতো মানুষ রয়েছে, বা বটতলা বাজারে দেখো। তো যেখানে আমরা ব্যক্তিগতভাবে যদি সচেতনভাবে সেটাকে না আটকাই, সরকারিভাবে কি বলবে মাস্ক না করলে আমি আপনার থেকে 1000 টাকা ফাইন নেবো, তারপর তুমি মাস্ক পরছো না, মাস্ক পরছো সেটা তুমি কানে ঝুলিয়ে করছো, সেই ব্যাপারগুলো এরকম হয় না। সরকারিভাবে যদি বলতে গেলে আমি বলবো যে হ্যাঁ, লকডাউনটাকে আরো আগে থেকে জারি করা উচিত ছিল। আর এই আনলক ওয়ানটা এখন এই কমিউনিটি ট্রান্সমিশন ফেজে আনলক ওয়ানটা করার খুব একটা প্রয়োজন ছিল না। কিন্তু মুখ্যত কি হয়, আমাদের এখনো আমাদের দেশের কিন্তু অনেকটা মানে একটা হিউজ পপুলেশন এখনো তোমার বিলো পভার্টি লাইন রয়েছে। এখন তাদের রোজগারের কথা ভেবে হোক, যেভাবে হোক, বা সরকারের সামগ্রিক একটা রাষ্ট্রিক দিক থেকে আয় বা বিভিন্ন করের ব্যাপার সব কিছু মিলিয়ে হয়তো আনলক ওয়ানটা করা হয়েছে না। আমার মনে হয় এখনই কমিউনিটি ট্রান্সমিশন ফেজে লকডাউনটাকে আরো কন্টিনিউ করা উচিত ছিল। সো লাস্টে আমি একটা জিনিস তোমাকে জানতে চাইছি যে এই গ্লোবাল প্যান্ডেমিক মনে হয় যদি শেষ হয়ে গেল, আফটার দ্যাট নেক্সট কোন গ্লোবাল প্যান্ডেমিকের জন্য আমাদের একটা কি করা উচিত বা কি আগে থেকে একটা প্রিপারেশন আমাদের নিয়ে নেওয়া? বিষয়টা হচ্ছে যে গ্লোবাল প্যান্ডেমিক আমাদের অনেক কিছু জিনিস শিখে গেছে। এখন শেষ কথা যেটা বলবো আমি
যে দেখো এই যে লকডাউন শুরু হয়েছে, লকডাউন শুরু হওয়ার পর কিন্তু তোমার গ্লোবালি তোমার এই যে কার্বন ইমিশন হঠাৎ করে অনেকটা কমে গেছে। তোমার ক্লাইমেট চেঞ্জ হোক বা গ্লোবাল ওয়ার্মিং এর প্রবলেম হোক, সেটা কমে গেছে। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা বা কোভিডের জন্য মানুষ ঘরে থেকে এখন তো বুঝতে পারছে যে ভাই আমার প্রত্যেকদিন বাইরে ঘোরার দরকার নেই, প্রত্যেকদিন আমার শপিং করার দরকার নেই, নিজেকে নিয়েও সময় কাটানো যায়। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এখন তুমি যদি বলো যে প্যান্ডেমিকের পরে কি আমাদের ভবিষ্যতের কাজ, একটা জিনিস শিখে গেছি। দেখো আমাদের দেশে সব আছে, এই যে একটা ভেন্টিলেটার নেই, প্রসঙ্গত আমি বলবো 2012-তে সত্যমেব জয়তে আমির খান একটা কথা বলেছিল যে এই ভেন্টিলেটারগুলো হচ্ছে ডাক্তারদের, একদম আমি পরিষ্কারভাবে বলছি যে ডাক্তাররা পয়সা কামানোর জন্য ভেন্টিলেটারে পেশেন্ট রেখে দেয়। কিন্তু আজকে করোনা সেটা শিখে গেছি যে ভেন্টিলেটারটা কোনো ফাজলামোর জিনিস না। একটা ক্রিটিক্যালি পেশেন্ট, তাকে বাঁচানোর শেষ রাস্তা কিন্তু একটা আর্টিফিশিয়াল ব্রিদিং দিয়ে বাঁচিয়ে রাখার কিন্তু শেষ চেষ্টা করছে ডাক্তাররা ভেন্টিলেটার। এখন কি হচ্ছে, ভেন্টিলেটারটা এখন আমাদের সাধারণ মানুষের আয়ের মানে তারা যতটুকু এফোর্ড করতে পারে তার চেয়ে হয়তো এখন একটু বেশি রয়ে গেছে। সেক্ষেত্রে যেটা করার বিষয়, এখন কিন্তু সরকারিভাবেই হোক বা বিভিন্ন বেসরকারিভাবেই হোক আমাদের কিন্তু ভেন্টিলেটরের সংখ্যা বাড়াতে লাগবে। এবং সমস্ত ইনস্টিটিউশনের মধ্যে সমস্ত হেলথ কেয়ার ইনস্টিটিউশনে কিন্তু এই ভেন্টিলেটর সাপোর্টের ব্যবস্থা করা উচিত। পাশাপাশি যেটা হেলথ কেয়ার ওয়ার্কার্সদের সংখ্যা বাড়াতে লাগবে। যদিও রিসেন্টলি এখন আমাদের যেমন নার্সিং স্টাফরা রয়েছে তাদেরকে কিছুটা ট্রেন করে গ্রামেগঞ্জে কমিউনিটি হেলথ অফিসার হিসেবে তাদের রাখানো হয়েছে, তারা অনেকটাই সচেতনতা বিস্তার করতে পারছে। কিন্তু এখনো আমাদের এই দেশের পপুলেশনের তুলনায় হেলথ কেয়ার প্রোভাইডার্সদের সংখ্যা কম। তাদের প্রপার ট্রেনিং দিয়ে এবং বেশি বেশি ডাক্তার আমাদের রিক্রুট করতে লাগবে সমস্ত ক্ষেত্রে, কারণ না হলে কিন্তু এটা দেখিয়ে গেছে। তারপর একটা জিনিস যেটা আমাদের ইনভেস্টমেন্ট গ্লোবালি কিন্তু তোমার একটা ইন্ডাস্ট্রিতে যতটা ইনভেস্টমেন্ট হচ্ছে, একটা তোমার ধরো স্পেস এজেন্সিতে যতগুলো ইনভেস্টমেন্ট হচ্ছে, আমাদের কিন্তু হেলথে বা রিসার্চ সেক্টরে কিন্তু সেই ইনভেস্টমেন্টটা নেই। এইটাই বলছিলাম, হেলথ এবং রিসার্চ সেক্টরে সেই ইনভেস্টমেন্টটা নেই। এখন কিন্তু গ্লোবাল প্যান্ডেমিকটা, কারণ হয়তো 100 বছরের মধ্যে স্প্যানিশ ফ্লুর পরে এটা সবচেয়ে বড় প্যান্ডেমিক। 100 বছরে আমরা অনেক কিছু অ্যাচিভ করে নিয়েছি, কিন্তু এখন বুঝতে পারছি ছোট্ট একটা ভাইরাস আমাদের সব অ্যাচিভমেন্টকে নষ্ট করে দিতে পারে। সুতরাং হেলথ এবং রিসার্চ সেক্টরে ইনভেস্টমেন্ট বাড়ানো, ভেন্টিলেটর সিস্টেম হোক বা হেলথ কেয়ার প্রোভাইডার্সদের সংখ্যা হোক, সেগুলো বাড়ানো, সেগুলো বাড়লেই কিন্তু ভবিষ্যতে আমরা আরেকটা ধরনের প্যান্ডেমিকের সাথে যুদ্ধ করার জন্য তৈরি থাকবো। লাস্টে তুমি কি বলতে চাও আমাদের ইউটিউব ফ্যামিলি বা আমাদের ইউটিউব ফ্যামিলির জন্য আমি এটাই বলবো, ঘরে থাকো। এখনো করোনা চলে যায়নি, আনলক 1 শুরু হয়েছে, সেটা তুমি জানো আমি জানি, করোনা জানে না। সুতরাং করোনার থেকে বাঁচার জন্য এখনো ঘরে থাকো, মাস্ক স্যানিটাইজার সেগুলো তোমাদের সঙ্গে রাখো, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করো। আর যে কোনো প্রবলেম হলে তোমরা হেলথ কেয়ার প্রোভাইডার্সদের সাথে যোগাযোগ করো। করোনা কোনো অভিশাপ নয়, করোনা কোনো ক্রাইম নয়, এটা সিম্পল একটা ডিজিজ। সেটাকে নিয়ে আমাদের এত জল ঘোলা করার দরকার নেই। সুস্থ সচেতনতা মেনটেন করলে আমরা সবাই করোনা থেকে সুরক্ষিত থাকবো। সো আমি ভিডিওটা এখানে শেষ করছি। দাদাকে আমার অসংখ্য ধন্যবাদ, দাদা আমাকে অনেকটা টাইম দিয়েছে। স্যানিটাইজার নিয়ে নাও, আমরা হ্যান্ডশেক করেছি। সো এখানে ভিডিওটা শেষ করছি। এন্ড লাস্টলি ভিডিওটা দেখো পুরোটা, এন্ড চ্যানেলকে দাদা আমার কিছু বলো সাবস্ক্রাইব করার জন্য। চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য বলার কিছু দরকার নেই, ও সবসময় অনেক ভালো ভালো কন্টেন্ট বানায়, কন্টেন্টগুলোকে তোমরা দেখো। ওকে তোমরা সবাই ওর চ্যানেলকে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সেটাই, থ্যাংক ইউ দাদা। সবসময় পাশে আছি, ও আমার সবসময় পাশে আছে। থ্যাংক ইউ। জয় হিন্দ।